বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এসএসসি অ্যাকাউন্টিং অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা সুলতানা। তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র তার প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি চ্যাপ্টারটা করাচ্ছিলাম। আজকে হচ্ছে এই চ্যাপ্টারের লেকচার 4। এর আগে আমি এই চ্যাপ্টার থেকে আরও 3টি ক্লাস ভিডিও দিয়েছি। আশা করি তোমরা সেগুলো খুব ভালোভাবে ফলো করবে। আচ্ছা, তো আজকে আমি তোমাদের জন্য যেটি নিয়ে এসেছি, একটা অঙ্ক নিয়ে এসেছি। যে অঙ্কটি এসেছিল ঢাকা বোর্ড, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঢাকা বোর্ড 2015 সালে এই অধ্যায় থেকে এই অঙ্কটি এসেছে। আমি একটু কোশ্চেনটা পড়ছি, একটু মনোযোগ দাও। জনাব রহিম একটি দোকানের মালিক। 2014 সালের 1 জুন তারিখে তার বিভিন্ন হিসেবের উদ্বৃত্ত ছিল: নগদ 20,000 টাকা, প্রাপ্য হিসাব 35,000 টাকা, মজুদ পণ্য 22,000 টাকা, প্রদেয় হিসাব 15,000 টাকা। জুন মাসে সম্পাদিত ঘটনাগুলো ছিল নিম্নরূপ। তো জুন 3-এ কী ছিল? জনাব রহিম অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে নগদ 5,000 টাকা বিনিয়োগ করেন। জুন মাসের 13 তারিখে ছিল নগদ ক্রয় 15,000 টাকা এবং বাকিতে ক্রয় 25,000 টাকা। এবং জুন মাসের 19 তারিখে ছিল মাসিক 5,000 টাকা বেতনে একজন বিক্রয় কর্মী নিয়োগ করেন। জুন মাসের 30 তারিখে ছিল ভাড়া পরিশোধ করেন 600 টাকা। করণীয় বলেছে, করণীয় কতে কী আছে দেখো। করণীয় কতে বলেছে 2014 সালের জুন মাসের মানে 1 জুন তারিখে মূলধন নির্ণয় করো। করণীয় খতে আছে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাও, এবং করণীয় গতে আছে লেনদেনগুলো জাবেদা দাখিলা দেখাও। তো আজকে আমরা কি কি শিখব? কিভাবে মূলধন নির্ণয় করে, মানে প্রারম্ভিক মূলধন, যেহেতু 1 জুন, এটা জুন মাসের, প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করে সেটি শিখব। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব শিখব এবং জাবেদা শিখব। ঠিক আছে, আরেকবার বলছি, আমরা কি কি শিখব? প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করে সেটি শিখব, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব কিভাবে নির্ণয় করতে দেখাতে হয় সেটা শিখব, এবং জাবেদা দাখিলা শিখব। ক্লিয়ার? তো আসো আর কথা না বাড়িয়ে আমরা অঙ্কটাতে চলে যাই। প্রথমে আমাদেরকে যেটি বলেছে 2014 সালের 1 জুন তারিখে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। ঠিক আছে, তো আসো, এখানে করণীয় কটা দেখতে পাচ্ছ তোমরা। করণীয় ক বলেছে প্রারম্ভিক মূলধন। তো আমরা প্রারম্ভিক মূলধন, যেটা জুন মাসের 1 তারিখে মূলধন নির্ণয় করছি। এখানে জুন মাসের সম্পদসমূহ কী কী ছিল দেখো, আমরা জাবেদা থেকে দেখে নিই। সম্পদগুলো কী কী ছিল? সম্পদগুলো ছিল নগদান হিসাব ছিল, নগদ ছিল 20,000 টাকা, প্রাপ্য ছিল 35,000, মজুদ পণ্য 22,000। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সম্পদ। ঠিক আছে, তো সম্পদগুলো আমরা লিখে ফেলি। নগদ দেখো 20,000, প্রাপ্য হিসাব 35,000 এবং মজুদ পণ্য কত? 22,000। তাহলে আমাদের টোটাল সম্পদ কত আসলো? 77,000। ঠিক আছে, এখানে কিন্তু বলেই দিয়েছে এটা 2014 সালের 1 জুন। তো 1 জুন তারিখে যেগুলো ছিল সেগুলাই আমরা এখানে আনবো। এখানে 1 জুনের আর কিছু নেই, তাই এখান থেকে কিছু আসবে না, শুধু এই উপরেরটাতে থেকেই আসবে। আর একটা জিনিস বলে ফেলি যে মূলধন, প্রারম্ভিক মূলধন সমান সমান কি? প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। তো আমাদেরকে সম্পদ থেকে দায় বাদ দিয়ে মূলধনটা বের করতে হবে। আমরা তো সম্পদ টোটাল করলাম, এখন আমরা কি করব? দায়টা বের করব। তারপরে সম্পদ থেকে দায়টা বাদ দিয়ে আমাদের কি আসবে? মূলধন আসবে। দায় এখানে শুধু আছে প্রদেয় হিসাব 15,000। ঠিক আছে, তো প্রদেয় হিসাব 15,000 টাকাটা আমরা বাদ দিব। তাহলে সম্পদ থেকে দায় বাদ দিয়ে আমাদের আসলো 62,000। এইটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। দ্যাট মিন্স 1 জুন তারিখের মূলধন। ঠিক আছে, ওকে। এরপরে দেখো কি বলেছে, নাম্বার 2 বলেছে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাও। তো এখানে তো 4টা আছে, 4টা লেনদেন আছে 4টা তারিখের। একটা হচ্ছে 3, 13, 19 এবং 30। 3, 13, 19 এবং 30, এই 4টা তারিখের। তো প্রথমটা এখানে 4টা আছে এবং উপরে আছে একটা 1 জুন। তো টোটাল কয়টা হলো? 5টা। তো আমাদেরকে এই 5টা দেখাতে হবে। তো হিসাব সমীকরণে প্রভাব দেখাতে হলে আমাদেরকে একটা সুনির্দিষ্ট ছক করতে হয়, যেটাকে টেবুলার ছক বলে। যেটাকে কি বলে? টেবুলার ছক, বিবরণী ছক। ক্লিয়ার? আরেকবার বলছি, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাতে আমরা যেই ছকটি ব্যবহার করি সেই ছকটির নাম হচ্ছে টেবুলার ছক বা বিবরণী ছক।
এই ছকটা সুনির্দিষ্টভাবে তৈরি করতে হয়। প্রথমে তারিখ, তারপর সম্পদ, তারিখের পরে সম্পদ সমান সমান যেটা সমীকরণ ছক যেহেতু বলেছে সমীকরণ লেনদেন, তা সমীকরণটা আমাদেরকে এখানে আনতে হবে, মানে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো ঘরটাও ঠিক সেরকম, তারিখের পরে সম্পদ, তারপরে দায় প্লাস মালিকানা সত্ত্ব। এরপর আমরা মন্তব্যের জন্য একটা ঘর রাখবো। ঠিক আছে, তো আমরা মোটামুটি এই প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখব যে সম্পদ কতগুলো আছে। তোমরা প্রথমে একটু ফাইন্ড আউট করে দেখবা কোশ্চেনটা পড়ে যে সম্পদ কতগুলো আছে। এখানে নগদান একটা আছে, প্রাপ্য একটা আছে, মজুত পণ্য একটা আছে, তাহলে 3টা হলো। ঠিক আছে, 3টা হলো। এবং এখানে নিচে করে দেখো, এখানে বলেছে নগদ ক্রয় এবং বাকিতে ক্রয়, ক্রয়ের সাথে পাওনাদার, তাহলে পাওনাদারের জন্য একটা ঘর করতে হবে আমাকে দায়ের পাশে, এবং দায়ের পাশে আরেকটা হবে প্রদেয় হিসাব। এই দুইটা দায় হবে, এইটা এবং এটা। প্রদেয় আর পাওনাদার একই, তো আমাদের এই প্রদেয় হিসাব থাকলে আর পাওনাদারের দরকার নেই। ঠিক আছে, এবং আরেকটা থাকবে কি মালিকানা সত্ত্ব, আর কিছু লাগবে না। তাহলে আমাদের সম্পদের ঘরে 3টা বসবে, একটা হচ্ছে নগদ, প্রাপ্য, মজুত পণ্য, এবং প্রদেয় আর পাওনাদার যেহেতু সেম, তাই প্রদেয় হিসাবের জন্য একটা ঘর করলাম, এবং মালিকানা সত্ত্বের জন্য তো অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। তো ঘরটা করে ফেললাম। ঘর করার পর এখন শুধু আমি জাবেদা দেখে দেখে এখানে পোস্টিং দিব। এগুলাও কিন্তু একটা জাবেদার মতোই, জাস্ট সমীকরণ আকারে জাবেদাগুলো প্রকাশ করা, সমীকরণ আকারে জাবেদাগুলো প্রকাশ করা। ক্লিয়ার? ওকে, তাহলে আসো প্রথমটা যেটা ছিল 2014 সালের 1 জুন তারিখে তার বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত ছিল কত? নগদ 20,000 টাকা, প্রাপ্য হিসাব 35,000 টাকা, মজুত পণ্য 22,000 টাকা, এবং প্রদেয় হিসাব কত? 15,000 টাকা। তো এটার জন্য আমাদের জাবেদা কি হবে? এটার জন্য আমাদের জাবেদা হবে নগদান হিসাব ডেবিট 20,000, প্রাপ্য হিসাব ডেবিট 35,000, মজুত পণ্য হিসাব ডেবিট 22,000, প্রদেয় হিসাব ক্রেডিট 15,000। ঠিক আছে, প্রদেয় হিসাব কি? ক্রেডিট 15,000, এবং বাকি টাকাটা হবে কি? মূলধন। আসো কিভাবে করেছি দেখো। এটা জাবেদাকে যেহেতু সমীকরণ আকারে প্রকাশ করছি, তোমরা খুব ভালোভাবে খেয়াল করো। নগদান হিসাব ডেবিট, দেখো সম্পদ ডেবিট, এর জন্য এই সাইডে আছে নগদান হিসাব ডেবিট 20,000, নগদের পাশে বসালাম। ক্লিয়ার? টাকাটা সোজাসুজি বসে গেল, মানে উপরে নিচে। তারপরে দেখো প্রাপ্য হিসাব ডেবিট 35,000, মজুত পণ্য হিসাব ডেবিট কত? 22,000, এবং এই সাইডটা হচ্ছে কি? ক্রেডিট সাইড। এই সাইডটা হচ্ছে ডেবিট সাইড, এবং এই সাইডটা হচ্ছে কি? ক্রেডিট সাইড। প্রদেয় হিসাব ক্রেডিট 15,000, এবং বাকি টাকাটা হচ্ছে মূলধন হিসাব, যেটা মালিকানা সত্ত্বে আসবে। এই যে প্রারম্ভিক মূলধন কত? 62,000। তোমরা খেয়াল করে দেখো, আমরা যে প্রারম্ভিক মূলধনটা বের করেছিলাম সেটাই কিন্তু এখানে আসছে। আমরা জানি কি প্রারম্ভিক মূলধন সম্পদ মাইনাস দায়, সম্পদ মাইনাস দায় সমান সমান কি? মূলধন। তো ঠিক তেমনি এই 3টা সম্পদ যোগ করে আমার আসলো কত? 77,000। তোমরা ক্যালকুলেটারে করে দেখো, এই 77,000 থেকে 15,000 টাকা বিয়োগ দেওয়ার পর আমার কত আসে? 62,000। এই 62,000 টাকাটাই হচ্ছে আমার মূলধন। জাবেদাটা আরেকটু ক্লিয়ার করি। নগদান হিসাব ডেবিট 20,000, প্রাপ্য হিসাব ডেবিট 35,000, মজুত পণ্য হিসাব ডেবিট 22,000, প্রদেয় হিসাব ক্রেডিট 15,000, এবং মূলধন হিসাব ক্রেডিট 62,000। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এরপর আসো নেক্সট 3 নাম্বার যেটা বলেছে, জনাব রহিম অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে, আমি 3 নাম্বার জুন 3-এর কথা বলছি। জনাব রহিম অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে নগদ 5,000 টাকা বিনিয়োগ করেন। অতিরিক্ত মূলধন স্বরূপ নগদ, তাহলে নগদ টাকা যেহেতু এনেছে, নগদান হিসাব ডেবিট 5,000, এবং অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট 5,000। ক্লিয়ার? তাহলে সেই জিনিসটা আমরা বসিয়ে ফেলি। দেখো নগদের সাথে যোগ করব এখন। জুন মাসের 3 তারিখ, নগদান হিসাব ডেবিট, নগদের নিচে 5,000 টাকা যোগ করলাম, প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ। এরপরে অতিরিক্ত মূলধনের জন্য মালিকানা সত্ত্ব, অতিরিক্ত মূলধন যেহেতু ক্রেডিট ছিল, তাই মালিকানা সত্ত্বে অতিরিক্ত মূলধনটা
আমরা 5,000 টাকা বসিয়ে দিলাম। এখানে মন্তব্যে আমরা ক্লিয়ার করে দিলাম যে এই টাকাটা কোথা থেকে আসলো। দ্যাট মিন্স অতিরিক্ত মূলধন হিসেবে যে এই টাকাটা এসেছে, এই জন্য একটা মন্তব্যে আমি এই জিনিসটা হিন্টস হিসেবে লিখে দিলাম। আশা করি তোমরা 1 নম্বর এবং 3 নম্বর মানে 3 তারিখের লেনদেনটা বুঝতে পেরেছো। এখন আসো 13 তারিখেরটা বলছি। 13 তারিখে যেটা বলেছে নগদ ক্রয় 15,000 টাকা এবং বাকিতে ক্রয় 25,000 টাকা। তো 13 তারিখের জন্য আমরা জানি কি নগদ ক্রয়ের জাবেদাটা কি হবে, ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কারণ নগদে ক্রয় করলে নগদ টাকা চলে যায়, তাই নগদান হিসাব ক্রেডিট হবে, আর ক্রয় হিসাব কি হবে, ডেবিট হবে। আর বাকিতে ক্রয় করলে কি হবে জাবেদা, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ঠিক আছে, তো আসো এই জিনিসটা আমরা সমীকরণে কিভাবে সাজাবো সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা একটা জিনিস মনে রাখবে, যদি প্রশ্নে মজুদ পণ্য থাকে তাহলে ক্রয়ের ক্ষেত্রে এই মজুদ পণ্যে এটা কি করবে, অ্যাডজাস্ট করবে। ঠিক আছে, তো ক্রয় হিসাব কি ছিল, ডেবিট ছিল, তো মজুদ পণ্যের সাথে ক্রয়টা কি হবে, যোগ হবে। এখানে কিন্তু 15,000 টাকা আছে। ঠিক আছে, এবং নগদান হিসাব কি ছিল, ক্রেডিট ছিল, তাই নগদ থেকে বাদ দিব। নগদান এমনি তো আমরা জানি যে এটা কি ডেবিট, ডেবিটকে আরও ডেবিট করলে কি হয়, যোগ হয়, আর ক্রেডিট করলে কি করব, বিয়োগ করব। গুড, তো এই জন্য নগদানকে 15,000 বিয়োগ করলাম, আর এখানে 15,000 টাকা মজুদ পণ্যে কি করলাম, যোগ করলাম। এখানে বিয়োগ, আর একবার দেখাচ্ছি, নগদান থেকে এই জিনিসটা বাদ দিলাম, হ্যাঁ, এবং মজুদ পণ্যের সাথে 15,000 টাকা কি করলাম, যোগ করলাম। ক্লিয়ার? আচ্ছা, তারপরে বাকিতে যেটা ছিল 25,000, সেটার জন্য ক্রয় হিসাব ডেবিট ছিল, যোগ 25,000, এখানে 25,000, আর আগে ছিল কত, 15,000 মজুদ পণ্যে, তাই দুটো মিলে কত হলো, 40,000। এই 40,000 টাকাটাই এখানে বসিয়েছে, 40,000 টাকাটা এখানে একসাথে 15 যোগ 25, 40,000 বসিয়ে দিয়েছে। দোনোটাতে ক্রয় কিন্তু কি ছিল, যোগ ছিল, মজুদ পণ্যের সাথে ক্রয়টা কি করলাম, যোগ করে দিলাম, এবং নগদান একটাতে বিয়োগ ছিল, বিয়োগ করে দিলাম, এবং আরেকটাতে পাওনাদার ছিল ক্রেডিট। পাওনাদার তো এমনিই ক্রেডিট, মানে এমনিই তো এটা ক্রেডিট, তো ক্রেডিটকে বাড়াতে হলে আরও কি করতে হবে, ক্রেডিট করতে হবে, তাই না? তো যেহেতু এখানে পাওনাদার ক্রেডিট ছিল, তাহলে পাওনাদার বাড়বে, দ্যাট মিন্স প্রদেয় হিসাবটা বাড়বে, তাই 15,000 টাকা, 25,000 টাকাটা আমি পাওনাদারের সাথে মানে প্রদেয় হিসাবের সাথে কি করলাম, যোগ করে দিলাম। এখানে তোমাদের জন্য হিন্টস দেওয়া আছে নগদে ও ধারে ক্রয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে 13 নম্বরটাও চলে গেল, মানে 13 তারিখেরটা। এখন আসো 19 তারিখের। 19 তারিখের বলেছি কি মাসিক 5,000 টাকা বেতনে একজন বিক্রয় কর্মী নিয়োগ করলেন। আমরা তো জানি যে কোনো বিক্রয় কর্মী যদি নিয়োগ করা হয় সেটা কোনো লেনদেন নয়, কারণ এখানে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, লেনদেনের কোনো বৈশিষ্ট্য এখানে নেই। ঠিক আছে, এর আগের ক্লাসে আমি লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম, তো এখানে কিন্তু কোনো লেনদেনের বৈশিষ্ট্য নেই, তাই 19 তারিখেরটা কোনো লেনদেন নয়। আমরা সেটা এখানে লিখে দিতে পারি যে এটা লেনদেন নয়, না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। এরপরে আসো লাস্ট ওয়ান, যেটা 30 তারিখের। ভাড়া পরিশোধ করেন 600 টাকা। তো 600 টাকা যেহেতু ভাড়া পরিশোধ করেন, তো ভাড়া তো খরচ, ভাড়া খরচ হিসাব ডেবিট, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। তো নগদান থেকে আমি 600 টাকা বাদ দিব, এই যে দেখো, যেহেতু ক্রেডিট ছিল, নগদান ক্রেডিট হলে নগদের হিসাব থেকে বাদ দিয়ে দিবা, সোজা কথা, বাদ দিয়ে দিলাম। এবং ভাড়ার যেহেতু আমার মালিকানা সত্ত্বের সাথে অ্যাডজাস্ট হবে, কারণ ভাড়াটা কি খরচ, তাই না? তো ভাড়াটা আমি কি করব, মালিকানা সত্ত্বের সাথে অ্যাডজাস্ট করব। মালিকানা সত্ত্বে সেটাই যোগ হবে যেটা ক্রেডিট, আর যদি কোনো এন্ট্রি যদি কি হয়, ডেবিট হয়, তাহলে মালিকানা সত্ত্ব থেকে বাদ দিব। তো ভাড়া যেহেতু খরচ, মালিকানা সত্ত্ব থেকে আমি বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, আর আরেকটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু টেবুলার ছকে সম্পত্তির ঘর আছে, দায়ের ঘর আছে, মালিকানা সত্ত্বের ঘর আছে, নামিক হিসাবের কোনো ঘর নেই। নামিক হিসাব মানে আয় বা ব্যয় হলে সেটা কার সাথে অ্যাডজাস্ট করব, কার সাথে, মালিকানা সত্ত্বের সাথে, এর সাথে। যদি ব্যয় হয় বিয়োগ যাবে, আর যদি আয় হয় মালিকানা সত্ত্বের সাথে কি করব, যোগ করে দেব। ক্লিয়ার? তো ভাড়া তো এমনিই খরচ, এজন্য এটা কি করব, মালিকানা সত্ত্ব থেকে বাদ দিলাম। ঠিক আছে,
তো বাদ দেওয়ার পর আমার আর হিসাব সমীকরণে আর কোনো কিছু বসবে না, আমি সব কিছুর পোস্টিং দিয়ে দিয়েছি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটা ঘর মিলে আমাকে প্লাস মাইনাস করতে হবে। 20,000 যোগ 5,000 কত হলো? 25,000। 25,000 থেকে 15,000 গেলে কত থাকে? 10,000। 10,000 থেকে 600 বাদ দাও, 9,400 গেছে। প্রাপ্য হিসাবে কিছু নেই, 35,000 বসে যাবে। মজুদ পণ্য 40,000 আর 22,000, 62,000 হলো। ঠিক আছে, এখন ক্যালকুলেটারে দেখো, ক্যালকুলেটারে এই তিনোটা যোগ করো, এই তিনোটা যোগ করো, আসবে কত? 1,06,400। ঠিক আছে, তারপরে আসো ক্রেডিট পাশে, মানে দায়ের পাশে, দায় ও মালিকানা সত্ত্বের পাশে দায়ে আছে কি? প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব টোটাল হচ্ছে তোমার 15 আর 25 40,000, এবং মালিকানা সত্ত্বে 62,000 আর 5,000 মিলে হলো 67,000। 67,000 থেকে 600 টাকা বাদ দিলে তোমার কত আসে? 66,400। তো এই দুইটা টোটাল মিলে আমার 1,06,400। তাহলে খেয়াল করে দেখো, আমার মোট সম্পদ সমান সমান মোট দায় ও মালিকানা সত্ত্ব, একদম মিলে গেল। 1,06,400, 1,06,400। তো এভাবে আমরা খুব সহজেই টেবুলার ছকটা করতে পারি, খুব সোজা, তাই না? ইনশাল্লাহ তোমরা পারবে। আর ভবিষ্যতে আরও বেশি বেশি পারতে হলে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আর আজকে আমার এই অঙ্কটা পেয়েই সাথে সাথে খাতায় অঙ্কটা তুলে, প্রশ্নটা তুলে অঙ্কটা করে ফেলবে। ক্লিয়ার? আচ্ছা, সামনে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই করবে। আর এখন নাম্বার করণীয় গটা আছে বাকি, সেটা একটু করে ফেলি। করণীয় গতে বলেছি কি? লেনদেনগুলো জাবেদা দাখিলা দেখাও। এতক্ষণ কিন্তু জাবেদা বলেই ফেলছি, ওখান থেকে তুমি এমনিই পারবে। তো প্রথমটা কি ছিল? 1 জুনে নগদান হিসাব, নগদ 20,000 টাকা নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ডেবিট, তারপরে কি? প্রদেয় হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। তা আসো আমরা জাবেদাটা করে ফেলি। এখানে প্রথম তারিখেরটা দেখায়নি, আচ্ছা যাই হোক, আমাদের সেটা দরকার নেই। আমরা মুখে মুখে তো সেটা বলেই ফেললাম, আর আমরা সমীকরণেও সেটা দেখিয়ে দিয়েছি। নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, মালিকানা সত্ত্ব হিসাব ক্রেডিট, এবং টাকার অঙ্কগুলো এখানে যেভাবে আছে এভাবেই থাকবে। ক্লিয়ার? এরপরে আসো 3 তারিখের বলছে, জনাব রহিম অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে নগদ 5,000 টাকা বিনিয়োগ করেন। তাহলে নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট বা মূলধন হিসাব ক্রেডিট 5,000 5,000, এই যে। ঠিক আছে, তারপরে বলেছে কি? তারপরে বলেছে তোমাদেরকে 13 তারিখে যেটা বললো, নগদ ক্রয় 15,000 টাকা এবং বাকিতে ক্রয় 25,000 টাকা। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট 40,000 এবং নগদান হিসাব ক্রেডিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। নগদান কত ক্রেডিট? যেটা নগদে ক্রয় হয়েছিল 15,000 এবং যেটা বাকিতে ক্রয় হয়েছে 25,000, সেটা হচ্ছে প্রদেয় হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপরে আসো, এরপরে আছে মাসিক 5,000 টাকা বেতনে একজন বিক্রয় কর্মী নিয়োগ করেন। এটা তো কোনো লেনদেন না। তারপরে আছে ভাড়া পরিশোধ করেন 600 টাকা। তাহলে ভাড়া খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আসো আমরা 19 তারিখেরটা, ঘটনাটি লেনদেন নয় এখানে লিখে দিয়েছে, এবং লাস্টেরটা আছে ভাড়া খরচ হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট 600 টাকা 600 টাকা। তো এভাবে আমরা কিন্তু খুব সহজেই অঙ্কটা করতে পারি। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি কিন্তু তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, তোমরা ভালোভাবে এই অঙ্কগুলো করতে থাকো। আর তোমাদের জন্য এই আজকে যে অঙ্কটা করালাম সেটা হচ্ছে তোমাদের বাড়ি কাজ। তোমরা এটি করে আমাকে কমেন্টে অবশ্যই যেই খাতায় অঙ্কটা করবে সেটার ছবি তুলে শুধু কমেন্টে দিলেই হবে। ও, আর খাতার উপরে তোমার নাম, রোল নাম্বার, সেকশন অবশ্যই লিখবা। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই অঙ্কটি এখনই বাড়ির কাজ করে ফেলো, আর কমেন্টে খাতাটার ছবি তুলে আমাকে দিয়ে দিবে। ওকে, আল্লাহ হাফেজ।